হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলতে চাই, সেটি হলো হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক বা যেটিকে আমরা করোনারি হার্ট ডিজিজ বলে থাকি। অল্প বয়সী থেকে বয়স্ক সবার মধ্যে এর প্রবণতা প্রচণ্ড বেড়ে চলেছে এবং মর্টালিটি রেটের সম্ভাবনাও প্রচুর মাত্রায় বেড়ে চলেছে। তো কিছু লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের হার্টের গতিশক্তি কিছুটা কমে এসেছে বা সেটি হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে। তো প্রথমে হয় কখনো যে বুকের মধ্যে বাঁ দিকে পেন অনুভূত হওয়া, ব্যথা অনুভূত হওয়া, তারপর সেটা নিচের দিকে চোয়াল, তারপর হাতের এক সাইডে বাঁ দিক থেকে শুরু করে হাতের নিচ পর্যন্ত সে ব্যথাটা চলে যাওয়া, অনেক টাইমে পেট পর্যন্ত গড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, গরম নেই অথচ প্রচন্ড পরিমাণে ঘাম হতে থাকা, এইসব কারণের জন্য বা সবসময় বমি বমি ভাব পাওয়া, বা রাতে ভারী কিছু ডিনার করলে পরে তারপর সবসময় একটা অম্বল গ্যাসের টেন্ডেন্সি বা বমি হয়ে যাওয়া বা পেটে পেন হওয়া, এই ধরনের দীর্ঘদিন আমরা ভাবি যে আমাদের অম্বল গ্যাস হচ্ছে বা আমরা সেরকমভাবে অত টেক কেয়ার করি না, ভাবি যে ঠিক আছে একটা গ্যাসের বড়ি খেয়ে নেবো, এটা কমে যাবে, কিছুক্ষণের জন্য রিলিফ হয়, কিন্তু এটা সম্পূর্ণভাবে আমাদের রেহাই দিতে পারে না, আমাদের ধীরে ধীরে হার্ট ফেলিওরের দিকে নিয়ে যেতে থাকে। এটির কারণ কি? অনেকগুলো কারণ আছে, কিন্তু যখন অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায়, অ্যাঞ্জিওগ্রামে হার্ট এবং হার্টের ভেতরে যে আর্টারি থাকে, সে আর্টারির ভিতরে ব্লকেজ থেকে যখন ব্লাড ফ্লো, অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত সেটা হার্টের মধ্যে পৌঁছায় না, তখন ব্যথা অনুভূত হয়, অ্যানজাইনা অনুভূত হয়। তো সেটিকে ব্যথা যখন অনুভূত হচ্ছে তখন সেটিকে অ্যানজিনা পেক্টোরিস বলে। তো এরকমভাবে যখন ব্লাড ফ্লো সেখানে পৌঁছাচ্ছে না, তখন আমাদের হার্ট মাসেলগুলো যে কোনো একটা অংশ নেক্রোসিস হতে থাকে। দ্যাট মিনস যে সেটা ডেড হয়ে যাচ্ছে, হার্টের মাসেলগুলো ডেড হতে শুরু করছে। যে পোর্শনটা ডেড হচ্ছে বা এই ধরনের হার্ট মাসেলকে ডেড হওয়াকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, তারপর এরকমভাবে ধীরে ধীরে গোটা হার্ট ব্লকেজ, মানে আর্টারিগুলো ব্লকেজ হয়ে রক্ত প্রবাহিত হতে পারে না, অক্সিজেনও পৌঁছায় না। তো রক্তের ভিতরে থাকা হিমোগ্লোবিন যেটা অক্সিজেন ক্যারি করে সেটা মেনলি সেখানে পৌঁছতে পারছে না, ব্লাড ফ্লো ঠিকভাবে হচ্ছে না, পাম্পিং সিস্টেম, হার্টের পাম্পিং সিস্টেম বিঘ্নিত হচ্ছে। তো আর্টারিগুলো এমনি এমনি তো ব্লক হতে পারে না। আমরা জন্মেছি যখন, বড় হচ্ছি যখন জন্মেছি তখন কোনোদিনই হার্টটা ব্লক হয়ে থাকে না। তো যত আমাদের বয়স বাড়ে, আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ভুল ডায়েটের কারণে দীর্ঘদিন হার্টের আর্টারির ভেতরে ফ্যাট, কোলেস্টেরল জমতে 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 ন্যারোয়িং, মানে আর্টারিটা, যদি আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই, যেমন একটা বেসিনের কলের পাইপকে ধরলাম, সিঙ্কের পাইপ। তো সেই পাইপটা দীর্ঘদিন আমরা যদি ময়লা ফেলতে থাকি, আবর্জনা দীর্ঘক্ষণ ধরে ফেলতে থাকি, তো ধীরে 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 ওই পাইপ লাইনটায় যেরকম ভাবে ময়লা জমতে থাকে, ময়লা জমতে 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 যখন আমরা জল খুলি তখন দেখি যে জলটা পাস হচ্ছে না, বাইরের দিকে ফ্লো করে ওভারফ্লো হয়ে বাইরের দিকে চলে আসছে, মানে যেখানে যাওয়ার কথা ছিল সেই রুটে যাচ্ছে না, ওপর দিকে চলে আসছে। হ্যাঁ, তো ঠিক একই ব্যাপার হয় হার্টের আর্টারির সাথে, যে আমাদের দীর্ঘদিনের ভুলভাল খাবার খেতে থাকার ফলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন নেই, লাইফস্টাইল মানে ভীষণভাবে ভুল দিকে আমরা যদি লাইফস্টাইলকে নিয়ে যাই, তো তখন কি হয়, হার্টের আর্টারিগুলো ফ্যাট দিয়ে 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 কোলেস্টেরল দিয়ে দিয়ে জমে 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 প্লাক সৃষ্টি করে, তারপর সেখান থেকে আর ব্লাডটা ফ্লো হতে পারে না, তারপর সেখানে সম্পূর্ণ ব্লকেজ হয়ে আর ব্লাড পুরোপুরিভাবে ওখানে পৌঁছাতেই যখন পারে না, তখন হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা পুরোপুরি বেড়ে যায়। তো এই ছিল মেন জিনিস। তারপর এবার আমরা কিভাবে আমরা এই হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারি। প্রথমত, আমরা রিস্ক ফ্যাক্টর যে থাকে, হার্ট অ্যাটাকের যে রিস্ক ফ্যাক্টর, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হলো মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর। তো প্রথমে বলি নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরের কথা, যেটা হলো ফ্যামিলি হিস্ট্রি, হেরিডিটারি।
তো যার ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট অ্যাটাক হয়ে এসেছে, হার্ট অ্যাটাকে মৃতের সংখ্যা সেই ফ্যামিলিতে প্রচুর, তো তাদের একটা টেন্ডেন্সি থাকে যে হার্ট অ্যাটাক নিয়ে মারা যাওয়ার দুঃখের মানে কথাটা বললে হচ্ছে খুবই খারাপ একটা বিষয়, যে ফ্যামিলি হিস্ট্রির জন্য ধীরে 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 সেটা জেনেটিক্যালি তাদের মধ্যে সেটা সরবরাহ হতে থাকছে। হ্যাঁ, আর একটা হতে পারে এজ, বয়সের সাথে সাথে রক্ত নালিকার ভিতরে ফ্যাট জমতে থাকে, তখন বয়স্কদের মোটামুটি এই জিনিসটা দেখা যায়। আর একটা হলো এজ, আর একটা হলো সেক্স, মেয়েদের থেকে ছেলেদের এর প্রবণতাটা বেশি দেখা যায়। তো ছেলেদের প্রবণতা বেশি দেখতে পারি, তার থেকে মেয়েদের এই প্রবণতাটা কম। তো এই তিনটে ইম্পর্টেন্ট ছিল, যেগুলো হচ্ছে নন মডিফাইবল জিনিস। তো একটা গেল। এবার আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টরকে কি কি আছে সেটা একটু জেনে নিই। সেটা প্রথমত হলো সেডেন্টারি লাইফস্টাইল বা চরম হারে ভুল লাইফস্টাইলে থাকা, এটা এটা একটা প্রথম কারণ। তারপর হলো ওবিসিটি, দীর্ঘদিন একটা ওবিসিটি নিয়ে চলা, আমাদের বডি মাস ইন্ডেক্স 18.5 থেকে 24 পর্যন্ত একটা নির্দিষ্ট বডি মাস ইন্ডেক্সের ভিতরে রাখতে হয়, যেটা দিয়ে আমরা মোটা রোগা আমরা নির্ধারণ করি। হ্যাঁ, তো ওবিসিটি যাদের মধ্যে দীর্ঘদিন ধরে তারা সেই ওয়েট রেখে দিয়েছে, কমাবার কোনো প্রচেষ্টা নেই, তো তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখা যায়। খুব রোগা হলেও চলবে না, খুব মোটা হলেও চলবে না, নির্দিষ্ট যে বডি মাস ইন্ডেক্স আছে তার ভিতরে তাদের বডি ওয়েট মেনটেন রাখতে হবে। এটা অনেকে বোঝে না, ভাবছে আমরা ঠিক আছি, ওকে, কিন্তু একটা টাইমের পরে তারা রিয়েলাইজ করে যে না, আমার মানে একটা ন্যাচারাল আমাদের যেটা বডি ওয়েট থাকার কথা আমাদের সেখানে পৌঁছাতে হবে, কিন্তু সেটা খুব দেরি হয়ে যায়। এটা হচ্ছে দুঃখের কারণ। আর একটা হলো স্মোকিং, অত্যাধিক হারে স্মোকিং করা। আর একটা হলো স্ট্রেসফুল লাইফ, প্রচন্ড স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগলে এই ঘটনাটা দেখা যায়। আর একটা হলো হাইপার টেনশন, দীর্ঘদিন হাইপার টেনশন নিয়ে চলা, তাদের মধ্যে টেন্ডেন্সিটা হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটা বেড়ে যায়। দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ে চলা, তাদের মধ্যেও হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটা দেখা যায়। তো আর একটা হচ্ছে ডিসলিপিডিমিয়া, দীর্ঘদিন কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল চেক করালে দীর্ঘদিন তাদের দেখা যায় যে কোলেস্টেরলের মাত্রা বেশি, এলডিএল যেটা বাজে ফ্যাট, বাজে কোলেস্টেরল যেটাকে আমরা বলি, সেটা টেন্ডেন্সি মানে বাড়া অবস্থাতেই থাকে। সেই সব লোকেদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি দেখা যায়। তো এগুলো আমি বললাম মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর। তো এগুলো আমরা নিজেদের হাতে এগুলোকে আমরা মডিফাই করে নিতে পারি। যেটা ছিল নন মডিফাইয়েবল, তো সেটাকে আমি ছেড়ে দিলাম, সেটা আমাদের হাতে নেই, সেটা উপরওয়ালার হাতে, উনি কখন কি করবেন উনি জানেন। কিন্তু যেগুলো মডিফাইয়েবল আছে সেগুলোকে আমাদেরকে ঠিক করে নিতে হবে, তাহলে আমরা মর্টালিটি রেট বা হার্ট অ্যাটাকের যে প্রবণতা আছে সেটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। তো আমরা এবারে দেখব যে আমরা কিভাবে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটাকে কমিয়ে ফেলতে পারি। হয়তো পুরোপুরি কমানো সম্ভব হবে না, কিন্তু আমাদের হাতে যেটুকু আছে সেটুকুকে আমরা কাজে লাগিয়ে কি করে আমরা হার্ট অ্যাটাকের প্রবণতাটাকে আমরা কমিয়ে ফেলবো। প্রথমত, সেডেন্টারি লাইফস্টাইলে না থাকা, অ্যাক্টিভ লাইফ লিড করা। তারপর হলো সব সময় হাইপার টেনশনে যারা থাকে তাদের সল্ট ইনটেক করা হচ্ছে, প্লাস রেড মিট ইনটেক করা, আমি বলতে চাইছি অ্যানিমাল ফ্যাট ইনটেক করা মানে ডিক্রিজ করতে হবে, একটু কমিয়ে ফেলতে হবে। আর হলো মোদ্দা কথা হলো চিনি নুনের ব্যবহারটা রেস্ট্রিকশনে রাখতে হবে। খুব বেশি একেবারেই নুন কমিয়ে ফেললে হবে না, আমাদের দেহে সোডিয়ামের দরকার আছে। একেবারেই আমরা চিনি খাবো না বা গ্লুকোজ নেব না, একেবারেই যদি আমরা গ্লুকোজ ছেড়ে দিই তাহলে হয়তো আমরা হাইপোগ্লাইসেমিক হয়ে যাব, তারপর যাদের ডায়াবেটিস আছে তাদের তো মাথা ঘুরবে। হ্যাঁ, তো আমাদের ঠিক করে রাখতে হবে। তাহলে একটা হলো সেডেন্টারি লাইফস্টাইল থেকে অ্যাক্টিভ লাইফস্টাইলে পৌঁছাতে হবে, আর একটা হচ্ছে স্মোকিংটা ছাড়তে হবে, আর একটা হচ্ছে হাইপার টেনশনটা কিওর করতে হবে, আর একটা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, আর একটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে। ইনসলিবল ফাইবার, সলিবল ফাইবার, দু রকমের ফাইবার হয়, তো দু রকমের ফাইবার আমাদের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, যেমন সেলুলোজ গাছের যে ফাইবারগুলো, যেমন শাক বা
খোসা, বিভিন্ন সবজির খোসা, এগুলো আমাদের ডায়েটে রাখতে হবে, যেগুলো সলিবেল, যেমন ওটস, এগুলো আমাদের ডায়েটে রাখতে হবে। তো দুটোরই কার্যকারিতা আমাদের শরীরে অনেক, তো আমাদের এগুলো রাখা উচিত। স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমাতে হবে, ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3 ইনটেক বাড়াতে হবে। তবে এখানে একটা বিষয় আছে যে ওমেগা 6 অ্যান্ড ওমেগা 3টা হচ্ছে বেশি ভালো শরীরের জন্য, এই রেশিওটা ঠিক করতে হবে। আমি ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও যদি 4:1 অনুপাতে রাখি, তাহলে এটা 4 ভাগ, আর ওমেগা 3 হচ্ছে যেটাকে আমরা বলি EPA DHA ALA। তো এগুলো আমাদেরকে ওমেগা 3 থেকে আমরা পাই। তো এটা রেশিও 1 আর ওমেগা 6 হচ্ছে 4, এভাবে করে রাখতে হবে। খুব বেশি ওমেগা 6, যেমন আমরা খুব বেশি ভেজিটেবল অয়েল, হ্যাঁ, তো এইগুলো যদি আমরা খুব বেশি প্রসেসড, ক্যান্ড, রেডি টু ইট ফুড যদি আমরা খুব বেশি পরিমাণে খেতে থাকি, তাহলে ওমেগা 6 এর পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে, যেটা এই রেশিওটাকে বিঘ্নিত করবে। তো খুব বেশি পরিমাণ আমরা ওমেগা 6 নেব না, যে রেশিও বললাম সেই রেশিওর মধ্যে ব্যালেন্স করে রাখতে হবে, আমাদের ডায়েট যেন সেভাবেই তৈরি থাকে। আর অন্যান্য যে ফাইবার, স্যাচুরেটেড ফ্যাট সরিয়ে যে অন্য ফ্যাট, যে ভালো গুড ফ্যাট আছে, সেটাকে রাখতে হবে। তো এইভাবে ডায়েটটা সাজাতে হবে। তো আর প্রাণায়াম করতে হবে, প্রচুর অক্সিজেন ইনটেক করতে হবে, নেচারে ঘুরতে হবে, তারপর সূর্যালোক নিতে হবে, হাঁটাচলা করতে হবে অন্তত 8 ঘন্টা, এক্সারসাইজ করতে হবে 30 মিনিট, যার যেরকম শরীরে মানে কুলোয়, অত্যাধিক কোনো কিছুই ভালো না। তারপর করতে হবে যোগা, তারপর করতে হবে মেডিটেশন। তো এই যে পরপর যে পয়েন্টগুলো বললাম, সেগুলোর মাধ্যমে আমরা ধীরে ধীরে আমরা হার্ট অ্যাটাকের প্রবণতাটাকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারি। আরেকটা হলো সব সময় নেগেটিভ মাইন্ডে থাকা, সব সময় আমার কি হবে, সব সময় আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে একটু দূরে রেখে পজিটিভ ওয়েতে যেতে হবে, যে হ্যাঁ আমি এটা পারবো। আর যা যা আমাদের হাতে আছে আমরা অ্যাটলিস্ট সেটাকে ঠিক করে চলি, সেটাকে অ্যাটলিস্ট ঠিক করলেও তো অনেক হার্ট অ্যাটাকের প্রবণতাটা কমে যায়। তো সেই জিনিসটাকে আমরা মেনে আমরা যদি আমাদের ডায়েটটা সাজাতে পারি, তো আমাদের অনেক হার্ট অ্যাটাককে প্রিভেনশনের জন্য অনেকটা হেল্পফুল হয়ে দাঁড়াবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যাদের আপনাদের মনে হচ্ছে যে যাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যায়, বা যাদের হার্ট অ্যাটাকের কিছু টেন্ডেন্সি আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই ছিল। আমি চাইবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই হাসি খুশি থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।